যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে তুমি চলে এসো এক বরসায়। আজকে আমাদের জননন্দিত কথাসাহিত্যিক, একাধারে যিনি নাট্যকার, প্রবন্ধকার, ছোট গল্প লেখক, চিত্রকার এবং চলচ্চিত্র নির্মাতা, কত কিছু তার পরিচয়। তিনি হচ্ছেন আমাদের হুমায়ুন আহমেদ। তাকে নিয়ে আজকে আমরা একটি আড্ডায় বসেছি তাকে স্মরণ করার জন্য। আজকে আমাদের এই স্মরণ সভায় যারা উপস্থিত আছেন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। এপাশ থেকে আছেন হচ্ছে ফারুক আহমেদ, হাসান হাফিজ ভাই, আমাদের ডক্টর এজাজ ভাই, এদিকে আছেন মাজহারুল ইসলাম। আমি প্রথমে আসলে হাসান ভাইয়ের কাছে আসতে চাই, আপনি স্যারকে নিয়ে কিছু বলবেন। হুমায়ুন আহমেদ হচ্ছেন একটা অনন্য ব্যক্তিত্ব। এত কালারফুল লাইফ উনি লিড করেছেন, যদিও প্রায় 64 বছর মাত্র বেঁচে ছিলেন উনি, কিন্তু তার মধ্যে বহুমুখী প্রতিভার ছাপ উনি রেখে গেছেন। প্রতিফলন আমরা দেখতে পাই। উনি একাই ভারতীয় যে সাংস্কৃতিক আগ্রাসন আমরা বলি, মানে ভারতীয় বইয়ের উপরে সৃষ্টিশীল সাহিত্যের যে আমাদের নির্ভরতা এক সময় ছিল, সেটাকে উনি একা হাতে একটা সামাল দিয়েছেন এবং সেটার একটা বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির, নিজস্ব সাহিত্যের একটা ক্ষেত্র তৈরি করেছেন একা। এটা একটা হারকিউলিয়ান টাস্ক ছিল। বইমেলা একসময় হুমায়ুন আহমেদের বই কেনার জন্য এত লাইন দিতে হতো যে সেটা সামাল দিতে পুলিশের প্রয়োজন হতো। এটা একটা অদ্ভুত ব্যাপার। বাংলাদেশে আর কোনো লেখকের ক্ষেত্রে এটা ঘটেছে কিনা আমার জানা নাই। আমি অন্তত 50 বছরের সাংবাদিকতা জীবনে আমি এটা আর দেখি নাই দ্বিতীয়বার। এবং হুমায়ুন আহমেদের নাটকের জন্য রাস্তায় মিছিল হয়েছে, বাকের ভাইয়ের যাতে ফাঁসি না হয় সেটার জন্যে আন্দোলন হয়েছে। এবং হুমায়ুন আহমেদকে তার বাড়ি আক্রান্ত হতে পারে আমি সতর্ক করেছি, এবং উনি সত্যি সত্যি কিন্তু বাড়ির বাইরে ছিলেন আত্মরক্ষার জন্য। তার বাড়িও আক্রান্ত হয়েছে যেন বাকের ভাইকে ফাঁসি দেওয়া না হয়। এত জনপ্রিয় ছিল হুমায়ুন আহমেদের নাটক। যখন প্রচারিত তখন রাস্তার মধ্যে লোক থাকতো না, তখন একটাই ছিল চ্যানেল, বাংলাদেশ টেলিভিশন, অসাধারণ জনপ্রিয়। তারপরে আপনি দেখেন বইয়ের যে কাটতি, তার গানের যে একটা মেলোডি, তার চলচ্চিত্রে যে অন্যরকম, এবং মুক্তিযুদ্ধের প্রতি যে অঙ্গীকার, অসাধারণ সব। মানে এক কথায় তো বলে শেষ করা যাবে না। তবে দুঃখের বিষয় হচ্ছে যে মারা যাওয়ার এত বছর পরেও তার জীবনীটা আমরা এখনও লিখে উঠতে পারিনি। বাংলা একাডেমি সেই কাজটি করেনি। এটা খুব দুঃখজনক। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা দরকার, খুব দরকার। হুমায়ুন আহমেদের উপরে পর্যাপ্ত গবেষণাও এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করছি না, সেটা হওয়া দরকার। একটা হুমায়ুন সেন্টার আমি মনে করি একটা ইনস্টিটিউট হওয়া উচিত। তাহলেই কিন্তু আমরা বাংলাদেশের সমাজচিত্রটাকে সেই সময় সদ্য স্বাধীন বাংলাদেশ কিভাবে বিকশিত হলো, শিল্প সাহিত্য সংস্কৃতি কী তার সংকট ছিল, কী তার সম্ভাবনা ছিল, সেগুলি যদি আমরা বার করতে চাই তাহলে কিন্তু এই গবেষণাগুলি প্রয়োজন হবে। আমি সেটার উপরে জোর দেব। আমাদের প্রয়োজন হুমায়ুন আহমেদের আবিষ্কার, পুনরাবিষ্কার, মূল্যায়ন, পুনর্মূল্যায়ন, পর্যবেক্ষণ, এবং তার যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা প্রামাণ্য জীবনী গ্রন্থ বার করা। সেটা বড় আকারের হতে পারে, একাধিক ব্যক্তি এটাতে যুক্ত থাকতে পারেন। এটা আমার প্রস্তাব থাকছে। সবসময় আমি এই প্রস্তাবটা দিয়ে আসছি, কিন্তু আনফর্চুনেটলি এটা এখনো বাস্তবায়িত। আমরা আপনার কাছে ঘুরে আসব। আমরা প্রথমে মাজহার ভাইয়ের কাছে যেতে চাই। মাজহার ভাই, আপনি অনেকটা সময় ওনার সঙ্গে পার করেছেন। কিছু স্মৃতি যেগুলো দর্শকদের অজানা, বা তার বই নিয়ে যদি কোনো মজার ঘটনা, সেটা যদি আপনি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপা। আসলে আমি সৌভাগ্যবান যে হুমায়ুন আহমেদের অনেক কাছে থেকে তাকে দেখার সুযোগ পেয়েছি, তার অনেক কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। এবং বিশেষ করে যে কথাটা আপনি বলছিলেন যে আনন্দ, বেদনা, সুখ, দুঃখ বিভিন্ন সময়গুলোতে ছিলাম। বিশেষ করে নিউ ইয়র্কে উনি 19শে জুলাই, আজকে এই দিনটাতে উনি আমাদের মাঝ থেকে চলে যান। সেদিন আমি তার পাশেই ছিলাম হাসপাতালে, বেলভু হাসপাতালে। তো কাছ থেকে দেখার অনেক সুযোগ হয়েছে। যে হাফিজ ভাই যে কথাটা বলছিলেন যে মানে বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে এই পরিমাণ জনপ্রিয় লেখক কিন্তু আমরা দেখিনি। শরৎচন্দ্র জনপ্রিয়তাও ছাড়িয়ে যায়, মানে শরৎচন্দ্রের যে জনপ্রিয়তা ছিল সেটাও কিন্তু এই জনপ্রিয় এইরকম দেখিনি আমরা। যে লেখক বইমেলায় বসলে সেটা দীর্ঘ লাইন, এবং বইমেলা বন্ধ হয়ে যেত রাত 9টায়, তারপর আরও 1 ঘন্টা ধরে বইমেলার বিদ্যুৎ বন্ধ করে দিত, মোমবাতি জ্বালায় উনি অটোগ্রাফ দিতেন। ওনার একটা ছিলেন যে লাইনের শেষ ব্যক্তি যিনি আছেন তাকে পর্যন্ত উনি অটোগ্রাফ দিয়ে যাবেন।
এটা একটা বিরল মানে দৃশ্য আর কি, এটা মানে যেটা কল্পনা করা যায় না। তার থেকেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনার প্রয়াণের আজকে প্রায় 13 বছর পার হয়ে গেল। এই 13 বছর ধরেও কিন্তু তার বইয়ের বিক্রি একই রকম আছে। নতুন বই নাই, নতুন বই বেরোলে যে একটা আলাদা উন্মাদনা সৃষ্টি হতো সেই বই নিয়ে, সেটা নাই, কিন্তু পুরনো বইগুলো সবই কিন্তু বিক্রি হচ্ছে। আপনি বইমেলায় এখনও যদি অন্য প্রকাশের প্যাভিলিয়ন দেখেন বা অন্যান্য যারা হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশক, সব জায়গায় কিন্তু পাঠকের ভিড় আছে এবং এখনও পাঠকরা যে পাঠক যে বই পড়েনি সেটা পড়ছে, অথবা প্রতিনিয়তই আমরা দেখছি যে নতুন নতুন পাঠকও কিন্তু সৃষ্টি হচ্ছে। এটা অনেক বড় একটা বিষয়। আর একটা কথা হচ্ছে যে হুমায়ূন আহমেদ সবসময় একটা কথা বলতেন, যে বিশেষ করে মারা যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে প্রায়ই বলতেন যে আমি চাই যে আমার মৃত্যুর পরে অন্তত 10 বছর যেন পাঠক আমার বই পড়ায়। আমরা অনেক সময় জিজ্ঞেস করতে স্যার 10 বছর কেন, এটা কেন 20 বছর না, 15 বছর না, বা 30 বছর না, আপনি 10 বছরের কথা কেন বলেন? তো তখন উনি বলতেন যে আমি বিভিন্ন গবেষণায় দেখেছি যে সমস্ত লেখকরা কালজয়ী হয়েছে, কালোত্তীর্ণ হয়েছে, তারা মৃত্যুর পরে তাদের বই 10 বছর যদি মানে পঠিত হয়, তাহলে সেই লেখকের বই পরবর্তীতে 20, 30, 50 বছর পঠিত হবে। 10 বছরটা খুব ইম্পর্টেন্ট লেখক মারা যাওয়ার পরে। তো আমরা কিন্তু ইতিমধ্যে 13 বছর পার করছি। তো আমি মনে করি যে বাংলা ভাষা যতদিন থাকবে, বাংলা ভাষায় মানুষ যতদিন কথা বলবে, বই পড়বে, ততদিন হুমায়ূন আহমেদ তার সাহিত্য নিয়ে আমাদের মাঝে থাকবেন। মানে ওনার জনপ্রিয়তা কোনো দিক থেকে কোনো অংশে আমার মনে হয় না, কোনো অংশে কম নেই। এখনো তার চলচ্চিত্রে যে গানগুলো, যেটা হাফিজ ভাই বললেন যে এখানে তার অত্যন্ত গুণী দুজন অভিনেতা বসে আছেন, হ্যাঁ, এখনো আমার ধারণা তারা রাস্তায় গেলে, হাঁটতে গেলে 10 জন লোক এসে ভিড় করে ধরে অটোগ্রাফের জন্য। হ্যাঁ, আমি দেখছি যে তার নাটকের ছোটখাটো কিছু চরিত্রে যারা অভিনয় করছে, মানে তাদেরও দেখি অনেক সময় রাস্তা মানে ওই মার্কেটে ঘুরতেছে, ঢুকে গেছে, একজন এসে বলছে আপনি অমুক নাটকে অভিনয় করছেন না। এটা কিন্তু ওই যে হুমায়ূন আহমেদের কারণে অসংখ্য নাটক হচ্ছে, অসংখ্য সিনেমা হচ্ছে, কিন্তু সেখানেও তারা অভিনয় করতেছে। কিন্তু এই যে হুমায়ূন আহমেদের সাথে কাজ করে যে জনপ্রিয়তা অর্জন, এটা তো একটা বিরল ঘটনা। ওনার নাটকে অভিনয় করতে চাইতেন, মানে চাইতেন না এরকম অভিনেতা খুব কম ছিল, এবং উনি মানে প্রচুর অভিনেত্রী তৈরি করেছেন। হ্যাঁ, ওনার নাটকের মাধ্যমে অবশ্যই। এবং আপনিও আপনার অভিনয় জীবন তো হুমায়ূন আহমেদের মাধ্যমে, আমি যতটুকু জানি। আপনি তো নৃত্যশিল্পী হিসেবে পরিচিত আপনি, কিন্তু আমার ধারণা দর্শকরা অনেকেই জানে কিনা, আমার জানার কথা আর কি। হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছেন, জানবেন এটা তো হতে পারে না। হুমায়ূন আহমেদের প্রথম অভিনয় মানে সঙ্গে আপনার প্রথম অভিনয় জীবন শুরু, এবং অনেকগুলো কাজ তো আপনি করেছেন। আমার আছে জল, হ্যাঁ, ঘেটুপুত্র কমলা, দুটোতেই গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন। আমরা ডাক্তার এজাজ ভাইয়ের কাছে একটু আসি। এজাজ ভাই, আপনার সাথে নাটকের কথা শুনবো। আপনি কি কখনো হুমায়ূন আহমেদের মানে ডাক্তারি করেছেন? করেছেন? অবশ্যই করেছি। মানে ডাক্তার হিসেবে স্যার আমাকে অনেক মূল্যায়ন করতেন। আচ্ছা। স্যারের একটা সমস্যা ছিল, স্যার গন্ধ পেতেন না। গন্ধ পেতেন না? আচ্ছা। গন্ধ পেতেন না, সেটা সুগন্ধ হোক আর দুর্গন্ধ হোক। তখন একদিন স্যার বসেছিলেন, নুহাশপল্লীতে একটি নামাজের জায়গা ছিল, যায় নামাজ ছিল শ্বেত পাথরে। স্যার সেখানে বসা, তো আমাকে ডাকলেন, ডেকে বললেন, ডাক্তার আমি যে গন্ধ পাই না, এটা নিয়ে অনেক চিকিৎসা করেছি, তা তুমি একটা ট্রিটমেন্ট দাও। তো আমি স্যারের চিকিৎসা করব, এটা তো মানে নিজেকে যোগ্যই মনে হচ্ছিল না যে হুমায়ূন স্যারের চিকিৎসা করবার মতো যোগ্যতা আমার আছে, আমি তত বড় ডাক্তার হয়েছি। কিন্তু স্যার বলেছেন, স্যারের কথা তো আর অমান্য করা যাবে না। তখন আমি একটা প্রেসক্রিপশন করলাম, এবং স্যার পরবর্তীতে আমাকে বলেছেন যে ডাক্তার তোমার ওষুধে তো আমি অনেক ভালো ফিল করছি, আমি তো এখন গন্ধ পাই। তো এটা একটা বিষয়। তারপর স্যারের যখন ক্যান্সার, নিউ ইয়র্কে চিকিৎসা করছেন, মাঝখানে স্যার বাংলাদেশে এলেন, তখন আমরা সবাই নুহাশপল্লীর বৈঠকখানায় বসা, স্যার আসলেন। স্যার এসে আমাকে বললেন, ডাক্তার তুমি আমার কাগজপত্রগুলি দেখো তো, আমি আসলে বাঁচবো কিনা। তো আমি জানি স্যার বাঁচবেন না, কিন্তু সেটা তো আর বলা যায় না। স্যার যে আমাকে বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ হাসপাতালে চিকিৎসা করবার পর আমাকে সেই কাগজপত্র দেখতে বললেন এবং জানতে চাইলেন যে উনি বাঁচবেন কিনা, এটি চিকিৎসক হিসাবে অনেক বড় সম্মাননা আমি মনে করি। তো স্যার আমাকে অনেক বিশ্বাস করতেন ডাক্তার হিসেবে, অভিনেতা হিসেবে, এবং আমি মনে করি কিছুটা মানুষ হিসেবেও।
এটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। আমি প্রতিদিন প্রতি মুহূর্তেই স্যারের কথা মনে হয় এবং অন্তর থেকে স্যারের জন্য প্রার্থনা করি যেন আল্লাহ পাক স্যারকে ব্যস্ত নসিব করেন। আপনি প্রথম কোন নাটক দিয়ে স্যারের কাজ শুরু করেছিলেন? স্যারের সঙ্গে প্রথম নাটক আমার সবুজ সাথী। তার আগে আমি টেলিভিশনে এনলিস্টেড হয়েছিলাম, কিন্তু এনলিস্টেড হয়ে লাভ নেই, যেহেতু আমি ঢাকায় থিয়েটার করতাম না। যারা টেলিভিশনের কর্মকর্তা কেউ বিশ্বাস পাননি যে আমি অভিনয় করতে পারবো। রংপুর থেকে এসেছি, মফস্বলে নাটক করেছি, সেগুলির কোনো মূল্যায়ন ছিল না। তো মোটামুটি টেলিভিশনে এনলিস্টেড হবার পরে যখন দীর্ঘদিন টেলিভিশনে ঘুরবার পরেও কেউ সুযোগ দেননি, তখন আসলে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। তখনই হুমায়ুন স্যারের সঙ্গে দেখা, প্রায় অলৌকিকভাবে, এবং তখন স্যার আমাকে সুযোগ দেন। তো প্রথম নাটক সবুজ সাথী, সেখানে একটি দৃশ্য ছিল আমার। স্যার বসে থেকে দৃশ্যটি গ্রহণ করেছিলেন এবং দৃশ্য গ্রহণ শেষে যখন রাতে আমরা সবাই খেতে বসলাম, তখন স্যার সবাইকে বলছেন যে আরে আমাদের ডাক্তার তো ভালো অভিনয় করে। স্যার তখনই এই শব্দটি এনেছিলেন যে আমাদের ডাক্তার, মানে এতে আমার মানে কত বড় আনন্দের এবং কত বড় প্রাপ্তির। তারপর আরেকটা স্মৃতিও মনে পড়ছে এখন। স্যার যখন নুহাশপল্লীতে এলেন নিউ ইয়র্ক থেকে, তখন কয়েকটি চ্যানেল গিয়েছিল স্যারের ইন্টারভিউ করবার জন্য। তো তারা জানতে চাচ্ছিলেন যে স্যারের অসুস্থতার অবস্থা কি, এটার পরিণতি কি। তখন কথার মাঝখানে হঠাৎ স্যার চিৎকার করে ডাকলেন, এই আমাদের ডাক্তারকে ডাকো তো, ডাক্তারকে ডাকো, ও বলুক। আমি তো কিছুই জানি না, আমি তো স্যারের সঙ্গে ছিলাম না। আমি শুধু জানি যে ডায়াগনোসিস কি এবং সেটার ফেট কি, প্রগনোসিস কি, সেটাও আমি জানতাম। আমি জানতাম যে স্যার আসলে বাঁচবেন না। তো এই যে মানে আমাকে স্যার ডাকলেন যে ডাক্তারকে ডাকো, আমাদের ডাক্তারকে ডাকো, ও বলুক যে আসলে ট্রিটমেন্টটা কোন পর্যায়ে আছে এবং এটার প্রগনোসিস কি, মানে পরিণতি কি। এরকম সম্মান স্যার আমাকে অনেক দিয়েছেন, যেগুলি আমার জীবনে অনেক 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 বড় প্রাপ্তি। আমরা ফারুক ভাইয়ের কাছে আসি। ফারুক ভাই, আপনি তো হুমায়ুন আহমেদের আবিষ্কার আমার মনে হয়। আমি জানি না তার আগে আপনি আরও অন্য কোনো কাজ করেছিলেন কি না, নাকি হুমায়ুন আহমেদই আপনাকে আবিষ্কার করেছেন এবং তার কাজ দিয়েই শুরু করেছেন, একটু বলবেন। টেলিভিশনে হুমায়ুন ভাই আমাকে আবিষ্কার করেছেন, অবশ্যই আমার পরিচিতি হুমায়ুন ভাইয়ের মাধ্যমে। যদি আমি তার আগে 10 বছর অনেক কাজ করেছেন ওনার সঙ্গে। অনেক কাজ করেছি আমি, এটা তার গুণে বলতে পারবো না বা লিখে রাখিনি, তো মনে হয় যে অনেক কাজ করেছি। তো আর আমার বিখ্যাত, আমার কাছে ওনার সব নাটকই আমার কাছে বিখ্যাত, এমন কোনো নাটক নাই যে না এটা খারাপ। তবে অনেক জনপ্রিয়তা ইদানিং পেয়েছে, সেটা ইদানিং বেশি বুঝি আর কি। উড়ে যায় বকপক্ষী, তারপরে বৃক্ষ মানব, পক্ষীরাজ, এইসব নাটকগুলির কথা এখন অনেকে বলে এখন, এবং সেই সময় অনেক আমি আপনাদের সাথে একটা নাটকে ছিলাম, ভাইরাস। ওটা ছিল ভাইরাস, হ্যাঁ, সাভারে আমরা শুটিং করেছিলাম। হ্যাঁ, তো হুমায়ুন ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক হয়েছিল, যেহেতু তার ছোট ভাই ছিল আমার স্কুল ফ্রেন্ড আহসান হাবিব শাহিন। তো ওর মাধ্যমে আমি যখন প্রথম বইটা দেখলাম, তখন ওখানে ছিল একটা লেখা পড়ে আমি এত মুগ্ধ হয়ে গেলাম যে আমি ছোটো কাল থেকে একটু বই টই পড়তাম টুকটাক। ওখানে একটা লেখা ছিল যে দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। আমার মনে হলো যে এত সুন্দর কথা, ওই সময় আমি উপলব্ধি করেছি যে কথাটার মর্মার্থ। তা আমি শাহিনকে বললাম, ভাই আমি তো তোমার ভাইয়ের সাথে দেখা করব। তো নিয়ে গেল আমাকে বাসায়, বাবর রোডে হুমায়ুন ভাই এরকম বসা ছিল ড্রয়িং রুমে। তো আমি শাহিনের সাথে ঢুকলাম, বই পড়ছিল হয়তো উনি, তখন তো বাইরে চলে যাবেন, কেমিস্ট্রি বই হয়তো বা। তো আমি যে সালাম দিলাম, তো আমার এরকম তো গেল ওয়ালাইকুম আসসালাম। তাকে বললো, আবার শাহিনের দিকে তাকায়, আমার দিকে তাকায়, শাহিনের বন্ধু। আমি জানাম জি। আচ্ছা তোমার নাম কি? নাম বললাম। তারপরে ভালো আছো? আমি যে জি। তো যাও শাহিনের সাথে যে গল্প করো। এটি হলো আমার প্রথম পরিচয়। তো চিলেকোঠা ছিল শাহিনের ছাদে, ওখানে ছবি টবি আঁকতো ওই সময়। তখন আমরা 8-এর ছাত্র, স্বাধীনতার পর। তো
তো ওইটাই পরিচয়। তারপরে তো বাইরে চলে গেলাম 91 সাল থেকে আবার তার সাথে আমার টেলিভিশনের নাটক অচেন বৃক্ষ করলাম, এটা একটা অসাধারণ নাটক। মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হয়ে রে, তারপরে আজ রবিবার, এইভাবে হ্যাঁ এগুলি করেছি। সিরিজ ছিল কয়েকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা সিরিয়ালটা প্রথম সিরিয়াল করেছিলাম। তো আমার ধারণা যে আমি বোধহয় হায়েস্ট নাটক করেছি গুনলে মনে হয়, এটা আমার একটা গর্ব, এই জন্য বলি অনেক সময়। তারপর কেউ যদি হঠাৎ করে, যখন ডাক্তার সাহেব যদি হঠাৎ বলে ফেলে যে না আমি বেশি করেছি, তাহলে আবার একটা সমস্যা হয়ে যাবে। আমি ওই জন্য মানে ওনার সাথে থাকা এবং ওনার কাজের সূত্রে যে গণ্ডিটা তৈরি হতো, সেখানে যে মজার মজার ঘটনা ঘটতো, সেরকম কোনো ঘটনা যদি আপনারা একটু শেয়ার করেন সবাই, যার যার মজার ঘটনা। আমাকে একবার ডাকলো, তখন চ্যানেল আই ছিল সিদ্ধেশ্বরীতে। তো আমাকে অ্যাসিস্ট্যান্ট, তখন ওখানে এডিটিং হইতো। মাঝার ভাই বোধহয় অনেক এগুলি জানেন সবই, কারণ মাঝার ভাই তো অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত ছিল, যেখানে আমি একটু হেজিটেট ফিল করছি মাঝার ভাইয়ের সামনে কথা বলতে, যে এত বেশি জানে, সেই আমেরিকাতে ছিল শেষ পর্যন্ত। তারপরে একটু মনে হলো, তো হঠাৎ করে ফোন আসলো, আমরা একটা নাটক করেছিলাম, নাটকটার নাম আমার এখন মনে পড়ে না। তো যাই হোক গেলাম, বলে যে ফারুককে ডাকো। এডিটিংয়ে হুমায়ুন ভাই তখন বসতেন, দেখতেন আর কি। তো নাটকটা এডিটিংয়ে ডাকো। তা আমি 1টা-1:30টার দিকে আমি গেছি, নাস্তা টাস্তা করে। তারপরে আমি তখন অফিস করতাম। তো যাওয়ার পরে তো বসো, তো বলে যে খাবার টাইম আসছো, খেয়ে আসছো? তা আমি বললাম জি। তো বলে না বসো খাও, মানে আমি নাস্তা করছি, আমি কিন্তু লাঞ্চ করি নাই। আমি বললাম জি, কেন আমার পাশে বসো। তা বসলাম। আমি যে না আমি তো এখন খেয়ে আসছি, তো আমি খেয়ে আসছি, এখন বলিনি, আমি খেয়ে আসছি, আমি এখন খাবো। আরে খাও তো আমার সাথে। তা বসলাম খাওয়ার জন্য। তো আমি তো আসলে খাইনি দুপুরে, আমার তো ক্ষুধা আছে পেটে। তো আমি যখন খাচ্ছি অনেক কিছু, তা আমার দিকে তাকে বাপরে বাপ, খেয়ে আসার পরে এত খাওয়া, না খেয়ে আসলে তাহলে কি করতো। আমাকে একদিন ডাকলেন যে এরকম স্ক্রিপ্ট পড়া হবে, তো মুনমুনকে ডাকো। তা আমি যাওয়ার পরে উনি প্রথমে দরজাটা খুলেই আমাকে বললেন, শোনো মেয়ে, তোমাকে আমি এমন একটা ক্যারেক্টারের জন্য ডাকছি যেটা তুমি অভিনয় করার পরে তোমাকে আর কেউ পছন্দ করবে না। হ্যাঁ, তা আমি ভাবছি যে কিসের জন্য আমাকে ডাকলো, কি অভিনয়। বলে হ্যাঁ, মানে এটা আরেকজন করার কথা ছিল, কিন্তু আমি তাকে বাদ দিয়েছি। কোনো একটা সুন্দর মেয়ে কত খারাপ হতে পারে সেটা তোমাকে দিয়ে পরিচয়। আমি তো খুব ঘাবড়ে গেলাম যে এটা কী বলছে উনি। পরে শুনলাম ঘেটুপুত্র কমলায় সে হচ্ছে মানে ওই জমিদারের গিন্নি হতে হবে, এবং জমিদারের গিন্নি একটা ছেলেকে ছাদ থেকে ফেলে দিবে, এইটা দেখার পরে আর তোমাকে কেউ পছন্দ করবে না। তা আমি প্রথমে ভাবলাম যে কি জানি কি হবে, তারপরে তো যাই হোক ঘেটুপুত্র কমলা করলাম। তো এটা হচ্ছে আমার কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আপনারা একটু বলবেন এজাজ ভাই। ফারুক ভাই যেরকম মজার একটা কথা বললেন, গল্প বললেন, আমার আসলে এরকম মজার গল্প নেই। মানে আমি যখনই স্যারের সঙ্গে কোনো কাজে ছিলাম, তখনই সব সময় আতঙ্কে থাকতাম, ভয়ে থাকতাম, স্যারকে প্রচণ্ড ভয় পেতাম। কারণ স্যার ছিলেন, হুমায়ুন স্যার ছিলেন আমার পিজি হসপিটালের আমার ডিপার্টমেন্টাল হেড, যিনি প্রফেসর করিম, ওনার ক্লাসমেট, স্কুলমেট। তো স্বাভাবিকভাবেই আমারও স্যার ছিলেন। তো স্যারের সঙ্গে ছাত্রের যে সম্পর্ক থাকে, এবং একজন কড়া স্যারের সঙ্গে ভীতু ছাত্রের যে সম্পর্কটা থাকে, ঠিক সেরকম সম্পর্ক ছিল। স্যারকে আমি খুব ভয় পেতাম, সেটা যে কোনো কাজে। স্যার যখন কোনো কাজের দায়িত্ব দিতেন, আমি অত্যন্ত ভয়ে সাবধানে কাজটা শেষ করতাম, যেন স্যার রাগ না করেন। স্যার প্রায়ই রাগ করতেন। সামান্য অবহেলা, সামান্য গাফিলতি স্যার সহ্য করতে পারতেন না, কারণ উনি নিজে অনেক সিনসিয়ার ছিলেন, অত্যন্ত দায়িত্ববান মানুষ ছিলেন। স্বাভাবিকভাবেই উনি দায়িত্বহীনদের একদম পছন্দ করতেন না, এবং ইনসিনসিয়ারিটি উনি একদম পছন্দ করতেন না। সুতরাং স্যারের সঙ্গে কোনো মজার স্মৃতি আমার ছিল না, তবে আনন্দের স্মৃতি ছিল অনেক। একটা ভালো কাজ করার যে আনন্দ, যেরকম অনেক নাটকের, ফারুক ভাই যে গল্পটা করলেন যে স্যার এডিটিং টেবিলে বসতেন, দেখতেন। আমি একটা নাটক করেছিলাম হাবলঙ্গের বাজার, আরেকটা নাটক করেছিলাম তারা তিনজন ঝামেলায় আছি। তো এই দুটি নাটক স্যার প্যানেলে বসে দেখছেন, আমি পেছনে দাঁড়ানো। আমার মনে আছে স্যার হাবলঙ্গের বাজারে যখন আমি লাফ দিয়ে পুকুরে পড়ি, তখন স্যার হাসতে হাসতে স্যার চেয়ার থেকে
পড়ে যাচ্ছিলেন, পাশে যিনি বসেছিলেন উনি স্যারকে ধরলেন। এটি বিরাট আনন্দের। আর তারা তিনজন ঝামেলায় আছিতে স্যার পুরো নাটকটা দেখলেন, দেখবার পরে স্যার নিজে নিজে বললেন যে আমার জীবনের একটা ভালো নাটক। তো এটি তো আমার কত আনন্দের ব্যাপার। আমি এরকম আনন্দ অনেক পেয়েছি হাসান যে ভাই কিছু স্মৃতি সফলতার জন্য। হুমায়ুন ভাই যখন বাংলাদেশের সর্বশেষ জীবিত অবস্থায় তার জন্মদিন করলেন, এটা 1 বছর আগে, আপনারা তো অন্য প্রকাশিত একক বইমেলা করতো মাঝার, আপনার মনে আছে নিশ্চয়ই। তো ওইখানে অটোগ্রাফ দিচ্ছেন উনি, শাওন ভাবিও আছেন পাশে, একটা মেয়ে আসছে, লাইনে অনেকে দাঁড়িয়ে আছে, ছোটোখাটো মেয়েটি। তো আসার পরে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি কলেজে পড়ো? মেয়েটা মাইন্ড করেছে, বলে আমি ইউনিভার্সিটিতে পড়ি, অনার্স পড়ি। বলে মেয়েটা বলে যে আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? বলে যে হ্যাঁ। তো তুমি অনার্স পড়ো, কোন সাবজেক্টে অনার্স পড়ো? বলে আমি ইংরেজিতে অনার্স পড়ি। বলে প্রশ্ন করো, কিন্তু ইংরেজিতে প্রশ্ন করতে পারবে না। তো বলে যে ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি? তো হুমায়ুন ভাই উত্তর দিলেন যে সহজ কাজ হচ্ছে ঘুমানোটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ। তখন শাওন ভাবি পাশে ছিলেন, উনি বললেন যে যাদের ইনসোমনিয়া আছে তাদের কি হবে? তো আমি বললাম সেটা হবে ব্যতিক্রম। আচ্ছা, আরেকটা মজার ঘটনা, আগুনের পরশমণি ওনার প্রথম মুক্তিযুদ্ধের প্রথম ছবি, সেটার মহরতে গেছি আর কি, এফডিসিতে। তো আপনি নিজেও অভিনয় করেছেন অনেক, আপনারাও ফিল্মে অভিনয় করেছেন। তো ওইখানে যে ক্যামেরা দিয়ে চালায়, মানে অ্যাকশন বলার পরে তো ক্যামেরাটা অন হয়, তো যখন শেষ হয়ে যাবে, যেখানে শেষ করতে হবে সেখানে কাট বলতে হবে। তো কাট না বললে কিন্তু ক্যামেরা বন্ধ হবে না। যতই আপনি বলেন থামেন, আমার হয়ে গেছে, আপনি ক্যামেরা বন্ধ করবেন না, কাট না বলা পর্যন্ত ক্যামেরা চলতেই থাকবে। তো এটা আর উনি তো আর নতুন মানুষ, বুঝতে পারেন না, কাট বলেন নাই। তো এটা নিয়ে হাসাহাসি হয়েছে। সেটা আমি দৈনিক বাংলায় গিয়ে লিখলাম, আমি তখন দৈনিক বাংলার সিনিয়র রিপোর্টার, ব্যাকপেজ ফিচারে বড় করে লিখলাম যে নবীন পরিচালক হুমায়ুন আহমেদ কাট বলতে ভুলে গেছে। তো এইটা তার খুব লেগেছে। তো তার একটা বই আছে ছবি বানানোর গল্প, সেখানে এই কথাটা উনি মেনশন করেছে যে এটা হাসান হাফিজ এটা লিখে দিয়েছে, তো ওনার খুব লেগেছে আর কি। তো এরকম মজার অনেক ঘটনা আছে। তো আবার উনি শুটিংয়ের সময় আমাকে বলতেন যে আপনি যেদিনই আসবেন শুটিং দেখতে, সেদিনই আপনি 1 প্যাকেট সিগারেট পাবেন, লন্ডনের 555। তো আমি তখন স্মোকার ছিলাম, চেইন স্মোকার। তো আমি তাকে বললাম যে আপনি এটা মনে করবেন না যে আপনার সিগারেটের জন্য প্রতিদিন আমি আসতে পারবো, আমার সব দিন কাজ থাকে, যেদিন আসবে সেদিন খাবো, ডেইলি আমি আসতে পারবো। আসলে ডক্টর এজাজ যেটা বললেন, সবাই ভয় পেত, আমি এবার ভয় পেতাম না। আমি এবার মুখের মধ্যে মানে মুখে বলতাম আর কি যে এটা আপনার ঠিক হচ্ছে না। বইমেলায়ও যখন হতো তখন আমাকে ধরে টেনে রাখতো যে আপনি অফিসে যেতে পারবেন না। আমি স্যার রাখেন, আপনার তো ভাই অটোগ্রাফ দিলেই হলো, আমার তো চাকরি আছে, আপনি মাস্টার মানুষ, আপনি করে আসছেন, এখন আপনি যতক্ষণ ইচ্ছা অটোগ্রাফ দেন, আমাকে টেনে রাখছেন কেন? আমাকে অফিস যেতে হবে, লিখতে হবে। এগুলিও উনি লিখেছেন। আমার বন্ধুরা বলে একটা খুব মর্মান্তিক লেখা আছে, সেটা তার একটা বই আছে, সকল কাটা ধন্য করে। এটা দৈনিক বাংলায় আমি জোর করে তাকে কলামটা লিখিয়েছেন, এবং ভূমিকায় উনি সর্বনাশ করেছেন। উনি লিখেছেন যে লেখকদের কাছ থেকে লেখা আদায় করার নিকৃষ্টতম কাজ হচ্ছে গলায় গামছা দিয়ে লেখা আদায় করা। এই পদ্ধতিটা প্রয়োগ করে হাসান হাফিজ এটা করেছে। মাঝে মাঝে মনে হয়েছে তার মাথায় ডান্ডা বাড়িয়ে একটা থানা পুলিশ যা হয় হবে। তো পরে বই আকারে বার করতে গিয়ে মনে হলো যে না, হাসান হাফিজকে সাময়িকভাবে ক্ষমা করা যায়। এই বইটার ভূমিকার মধ্যে ওই যে সকল কাটা ধন্য করে, এটা অপ্রচলিত কলামের বই, সেখানে তার সমাজ চিন্তাগুলি আছে, ফুটবল নিয়ে লেখা আছে, নানান ধরনের জিনিস আছে। এটা অফ ট্র্যাকের বই, এটা অত জনপ্রিয় হয় নাই, কিন্তু সবারই ওইটা যদি পড়ে তাহলে অন্য এক হুমায়ুনকে আবিষ্কার করবে। আমি যেটা বলছিলাম যে একটা ইনস্টিটিউট হওয়া দরকার, একটা রিসার্চ সেন্টার হওয়া উচিত, জাদুঘর হওয়া উচিত আমি মনে করি হুমায়ুন আহমেদের উপরে। তাহলে বাংলাদেশের সংস্কৃতি, শিল্প সাহিত্যের যে বিবর্তন এবং আমরা কোনখান থেকে কোনখানে আসছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, পরম্পরার জন্য এটা দরকার, খুবই প্রয়োজন। এটা আমি মনে হয় সবাই মিলে। আর তার একটা অসমাপ্ত স্বপ্ন আছে, ক্যান্সার হসপিটাল একটা করা বিশ্বমানের, সেটাও কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আরেকটা তার অপূর্ণ স্বপ্ন ছিল নবীজির উপরে একটা জীবনী লেখা, অল্প একটু লিখতে পেরেছেন, কমপ্লিট করতে পারেন নাই, তো সেটা তো আর হবে না। তো ক্যান্সার হসপিটালটা আমরা মনে হয় করতে পারি। আমরা জানি যে ইমরান খানও তার মায়ের নামে একটা বিখ্যাত হসপিটাল করেছেন। বাংলাদেশে কেন এটা হুমায়ুন আহমেদের মেমোরিয়াল একটা ক্যান্সার হসপিটাল হবে না? আমরা যদি চেষ্টা করি খুবই হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই, আমরা উদ্যোগ নিলেই পারি। হুমায়ুন আহমেদ মানে সবাইকে বেষ্টিত করে রাখতেন, মানে উনি চাইতেন যে সবাই আশেপাশে থাকুক, সবসময় সরগরম থাকুক, খাওয়া দাওয়া হইচই।
আপনি তো সবসময় তার সাথে থাকতেন, মানে এরকম কিছু অভিজ্ঞতা? আসলে যে আমি যেটা ওই মানে এজাজ ভাইয়ের মতো এরকম যে অনেক অনেক আনন্দের স্মৃতি আছে, হ্যাঁ, অনেক সারপ্রাইজ দিয়েছেন উনি। আর উনি কিন্তু মানুষকে সারপ্রাইজ দিতে পছন্দ করতেন এবং নিজেও সারপ্রাইজ পেতে পছন্দ করতেন। ম্যাজিশিয়ানও ছিল। হ্যাঁ, ম্যাজিশিয়ান ছিল। আমাদের ছাই দিয়ে ওনাকে নিয়ে এত স্মৃতি, এত গল্প, কোনটাকে কোনটা অনেক বলবো। অনেক। মানে একটা আমাকে বলতেই হয় যে আমি 2000 সালে বিয়ে করলাম। বিয়ে করার ঠিক 7 দিনের মাথায় উনি বললেন তোমার বউকে নিয়ে নোয়াশপল্লিতে আসো। হ্যাঁ, নোয়াশপল্লিতে আমি একটা রিসেপশন দেবো। তো উনি আগের দিন চলে গেলেন ওনার লোকজন নিয়ে। আমরা পরের দিন আসলাম, তখন বর্ষাকাল এবং ওই মির্জাপুর ঘাট থেকে ওনার একটা বজরা নৌকা ছিল। ওই বজরা নৌকায় করে আমরা নোয়াশপল্লিতে আসতাম। তো ওই বজরা নৌকাটা মির্জাপুর ঘাটে তৈরি। আমরা গাড়ি থেকে নেমে বজরাতে উঠলাম। আমাদের সঙ্গে আরও অনেকে আছে, নায়ক মাহফুজ আছে, অভিনেতা চ্যালেঞ্জার আছে, একটা প্রায় 12-13 জনের একটা গ্রুপ। তো বজরা নৌকাটা নোয়াশপল্লির ঠিক পুকুরের পাশে এসে ওইখানে ওই পর্যন্ত আসে আর কি, পুকুর ঘাটের কাছে ওখানে এসে দাঁড়াবে। তো ঠিক দূর থেকে বজরাটা যতই কাছে আসতেছে মনে হচ্ছে যে পুকুর ঘাটে বেশ কিছু মানুষের জটলা। তারপর আরেকটু যখন কাছে আসলো মনে হলো যে আরও বেশ কিছু মানুষ। আর একটু কাছে আসলো তখন মনে হলো যে হুমায়ুন আহমেদ দাঁড়ানো আছে। তারপরে প্রায় যখন কাছাকাছি তখন দেখি ওই ব্যান্ড পার্টির বাজনা ভীষণ পছন্দ করতেন। এবং আমরা এত বিস্মিত হয়েছি, মানে এটা আমার জীবনের একটা সেরা প্রাপ্তি যে নৌকা থেকে যখন নামলাম, নামার পরে দেখি ওখানে একটা পালকি ফুল দিয়ে সাজানো, আর হাবলগের বাজারে যে চেয়ারটা ছিল যেটাতে ডাক্তার এজাজ যে চেয়ারে উঠে চেয়ারে করে তাকে বিয়ে করতে নিয়ে যাওয়া হয়, ওই চেয়ারটাও সাজায় রেডি করা। আমাকে নিয়ে জোর করে ওই চেয়ারে বসানো হলো এবং 4 জন কাঁধে আমাকে তুললো চেয়ারের উপরে, আর আমার ওয়াইফকে নিয়ে বসানো হলো ওই পালকির ভিতরে। এবং পেছনে ব্যান্ড পার্টি উনি সহ, আমার যতদূর মনে পড়ে ডক্টর এজাজও ছিলেন সেদিন ওখানে, হ্যাঁ, সে আয়োজনে নিয়ে গিয়েও তখন নোয়াশপল্লিতে এখন যে স্থাপনাগুলো সেগুলো নাই। একটা একটা কুঁড়ে ঘরের মতো একটা সিঙ্গেল রুম একটাই ছিল, সেটাতে স্যার থাকতেন। আর তার পাশে এখন যেখানে সুইমিং পুল, যেখানে এখন একটা ভবন নির্মাণ হয়েছে, ওইখানে একটা টিনের ঘর বা টিনের বেড়া দেওয়া ঘরই মনে হয় না, টিনের ঘর উপরে টিন, এরকম 3টা রুম ছিল পাশাপাশি, একটা বড় রুম, 2টা ছোট রুম। তো আমাদের পালকিটা নিয়ে থামালো হচ্ছে স্যার যে রুমে থাকতেন সেই রুমে নিয়ে। তারপর ওইখানে একদম ওই ঠিক মানে প্রচলিত গ্রাম্য বধূকে যেভাবে বরণ করে নেওয়া হয়, দুধ দিয়ে পায়ে দুধ ঢালা, তারপরে দুবলা দিয়ে যেগুলো যেভাবে বরণ করে ঠিক সেইভাবে আনুষ্ঠানিকতা করে আমাদেরকে বললো এবার তোমরা ঘরে যাও। আমি তো হতভম্ব। মাদের ভাই গ্রাম্য বধূ না, সরি, রাজকীয়ভাবে বর এবং বধূকে যেভাবে বরণ করা হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি বলবো রাজকীয়ভাবে, হ্যাঁ। রাজবধূকে বরণ। তারপরে ঘরের ভিতরে ঢুকে দেখি যে উনি যে বিছানায় ঘুমাতেন ওখানে একটা তখন তো খাট বা চৌকি এরকম কিছু একটা ছিল, সেটা মানে গাঁদা ফুল দিয়ে পুরোটা সাজানো, একদম ঠিক বাসর ঘর যেভাবে সাজানো সেভাবে সাজানো। এবং এর পেছনে আমি যতদূর মনে পড়ে যে ডক্টর এজাজের একটা ভূমিকা ছিল, উনি তো এই সমস্ত আয়োজনগুলোর সঙ্গে থাকতেন, হুমায়ুন আহমেদকে সহযোগিতা করতেন। এবং আমরা তো মানে দুজনের চোখ দিয়ে আমাদের পানি চলে আসছে যে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। হুমায়ুন আহমেদের মতো মানুষ আমাকে এই যে সম্মানটা দিলেন। তো তাই যাই হোক, পরে আমরা বের হয়ে আসলাম, বের আসার পর বললাম যে স্যার খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, কিন্তু এখানে আমরা রাতে থাকতে পারবো না, এটা আপনার ঘর। তো ওই যে ডাক্তার এজাজের মতো আমিও কিছুটা অনেকে ভয় পেতাম, যেরকম অতিরিক্ত ভালোবাসা স্নেহ পেয়েছি, আবার ভয় পেতাম, কারণ ওনাকে একবার 2বার বেশি বলা যেত না। বললে উনি যেটা বলবেন সেটা উনি করবেনই, কারণ উনি সিদ্ধান্ত নিয়েছেন এই ঘরে আজকে রাতে মাঝার এবং তার স্ত্রী থাকবে, এটা পৃথিবীকে উল্টাতে পারবে না। আমি বলার পরে একটা ধমক দিয়ে দিল আমাকে যে যাও গ্লেনে, তোমার চিন্তা করতে হবে না, যেভাবে ব্যবস্থা করেছি সেভাবে থাকবে, আমার থাকারই চিন্তা করতে হবে না। এই যে একটা মানে মানুষকে যে উনি সম্মান দিতেন। এবং তারপরে এরপরে কি করলেন, রাত্রেবেলা তো ওই বিশাল মানে গান বাজনার আয়োজন, সেলিম চৌধুরী গেছেন, আরো অনেক শিল্পীরা আছেন। ওই শুটিং ফ্লোর ছিল একটা, ওই শুটিং ফ্লোরের মধ্যে গান বাজনার আয়োজন। সেখানে এক পর্যায়ে দাঁড়ায় এর কিছুদিন আগে উনি ওই নুহাশপল্লির চাবি বানাইছিলেন, এরকম বড় সাইজের চাবিগুলো আমি বানাই দিয়েছিলাম, মোটা স্টিল কেটে চাবি, এটা প্রতীকী অর্থে মানে কাউকে দেওয়া হয় আর কি। তো এইটা প্রথম চাবিটা, 2টা চাবি বানানো হলো। তার একটা চাবি উনি দিলেন হচ্ছে ওনার মেয়ে নোভার বিয়ের পরে নোয়াশপল্লিতে যখন নোভা গেল একটা রিসেপশনে, নোভা ও নোভার জামাইকে একটা প্রথম চাবিটা উনি দিলেন। আর সেকেন্ড আর একটা চাবি ছিল তা আমার কাছে রাখা ছিল। তো আমি পৌঁছানোর পর আমাকে বিকেলবেলা বললো যে তোমার কাছে আর একটা চাবি আছে না, চাবিটা একটু আনার ব্যবস্থা করো। আমি তখন বুঝিনি যে কেন। ওই চাবিটা উনি ওইখানে সবার সামনে আমাকে নোয়াশপল্লির চাবিটা আমাকে হ্যান্ড ওভার করলেন। তো
তো এটা অনেক বড় একটা আনন্দ। এবং আরেকটা হচ্ছে দুপুরবেলা একটা আস্ত খাসি জবাই হলো এবং সেটা উনি আবার আমার রান্না করা খাসির মাংস খেতে খুব পছন্দ করতেন এবং বললো এটা মাজা রান্না করবে। এখন আমি তো 1 কেজি 1.5 কেজি মাংস রান্না করে অভ্যস্ত, আস্ত খাসি তো আমি রান্না করতে পড়ে গেলাম তো বিপদে। আমার ছোট বোন ছিল সঙ্গে, হ্যাঁ আমরা 2 ভাই বোন মিলে এই পুরা আস্ত খাসিটা রান্না করলাম নোয়াশপল্লীর যারা কর্মী ছিল তাদের সহযোগিতায়। এরকম অসংখ্য আনন্দের স্মৃতি ওর এই সঙ্গে আছে। খাওয়া প্রসঙ্গে আমার একটা কথা হঠাৎ মনে পড়লো, আমরা তখন সিলেটে শুটিং করছি আমার আছে জলের, তো আমার শুটিং মাঝখানে 6-7 দিন ব্রেক, তো আমি চলে আসলাম ঢাকায় এবং আমি জিজ্ঞেস করলাম যে আমি কি আনবো, আসার সময় কিছু আনতে হবে? তো উনি বললেন যে তুমি এক কাজ করো, খাসির ভুঁড়ি রান্না করে নিয়ে আসবা। আমি অবাক হয়ে গেলাম যে উনি খাসির ভুঁড়ি এত পছন্দ করেন। আমি বলছি তুমি পারবা? আমি বললাম জি পারবো। তারপরে আমি বাসা এসে আমি ওনার জন্য খুব মজা করে, আর অল্প তো নিয়ে যাইনি, বেশি করে নিয়ে গেছি, যাতে উনি তো আবার একা খেতেন না, উনি সবাইকে নিয়ে খেতেন। তো নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে সবার মুনমুন এনেছে খাও, মুনমুন এনেছে খাও, সবাইকে খাওয়ানোর পরে যেটুকু ছিল ওই বললো যে এটা রেখে দাও আমি রাত্রে খাবো। তো ওনার যেটা ভালো লাগে, হ্যাঁ ওটা তো উনি খেতে পছন্দ। আমি আরেকটা প্রসঙ্গ কথা বলতে হয় এখানে, সেটা হলো আমি কিন্তু থিয়েটার করতাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ভর্তি হওয়ার পর থেকে আমি থিয়েটার করতাম এবং যখন থিয়েটার করতাম তখন প্রচণ্ড রকম আগ্রহ ছিল যে বাংলাদেশ টেলিভিশনে যদি কেউ একটু ডাকে। তো যখনই আমাদের নাটকগুলো মঞ্চায়ন হতো মহিলা সমিতিতে বা গাইড হাউসে, তো ওই সময় যারা বড় বড় প্রডিউসার, হুমায়ুন আহমেদ স্যারকেও বহুবার নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তখন শহীদুল্লাহ হাউস স্ট্রিটের অঙ্গে নিতে পারিনি। অনেককে ইনভাইট করে নিয়ে যেতাম যদি আমার এই ছোট্ট অভিনয়টা দেখে পছন্দ করে যদি আমাকে একটা সুযোগ দেয়। কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে আমি বিজনেসে ইনভলভ হয়ে যাওয়ার কারণে অভিনয় থেকে সরে আসলাম। হুমায়ুন আহমেদের সাথে ঘনিষ্ঠ হওয়ার পরে উনি আমাকে তখন প্রায় অভিনয় করার জন্য বলতেন, কিন্তু ততদিনে আমার এই অভিনয় করার আগ্রহটা চেঞ্জ হয়ে গেছে। আমার ক্যামেরার পেছনে কাজ করতে খুব ইচ্ছা করতো যে আমি ডিরেকশনে কাজ করব। তো উনি এরকম আমাকে বেশ কয়েকবার নাটকে, সিনেমায় বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করতে বলছেন, কিন্তু আমি বারবারই বিনয়ের সাথে রিফিউজ করে গেছি। ওনার একটা অভ্যাস ছিল যে উনি ওনার সঙ্গের লোকজনদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করতেন, তার পেছনে আরেকটা উদ্দেশ্য থাকতো ওনার। সেটা হচ্ছে যে যদি আমি ধরেন ওনার সাথে অভিনয় করি, তাহলে নাটকের শুটিং যদি হয় 3 দিন ধরে, তাহলে 3 দিন উনি আমাকে ওখানে আটকায় রাখবেন। এমনি শুটিং হলে তো আমার সেখানে 1 দিন বা 2 দিন যেতেই হয়, আর ওই ক্ষেত্রে 3 দিন। যেমন আমাদের এক বন্ধু আছে কমল ওর অনেকগুলো নাটকে, আমাদের অনেকগুলো নাটকে কাজ করেছে, বৃক্ষমানব। তো এখন প্রথম দিকে যখন কাজ করতো ওকে প্রতিদিন সকালবেলা বলতো মেকআপ নাও, হ্যাঁ ও মেকআপ নিয়ে বসে আছে, রাত সন্ধ্যার পরে রাত 8টার সময় এই আজকে তোমার শুটিং হবে না, মেকআপ চেঞ্জ করে আসো, আড্ডা দেবো এখন আমরা আড্ডা। কারণটা কি, ওর শুটিং হয়তো শেষ দিনে যাদের জন্য 3 দিন তাকে ঘরে আটকায় রাখা দেয়, সেজন্য চলে আসতে না পারে। তো এখন এরকম বারবার আমাকে উনি বলতেছে অভিনয় করতে, আমি তো বুঝতেছি যে এটা, আর আমার ততদিন আসলে অভিনয় আমার একদমই ইয়েটা কেটে গেছে, আগ্রহ শেষ হয়ে গেছে। একদিন এরকম ওই যে আপনি যেটা বললেন, উনি তো সব নাটকেরই স্ক্রিপ্ট রিডিং করতেন সম্ভাব্য আর্টিস্টদেরকে নিয়ে। তো এরকম একদিন আমাকে বললো যে আজকে সন্ধ্যার পর একটু তাড়াতাড়ি আসো, একটা নাটকের সিরিয়ালের স্ক্রিপ্ট রিডিং আছে, তুমি ওখানে থাকবা। তো আমি তো এমনিও থাকি, তো ওই দিন আর কেন যেন স্পেশালি বললো একটু তাড়াতাড়ি আসতে। আসলাম, তো ওই দিন দেখি যে খুব বড় কোনো অভিনেত্রী কেউ নাই, কিছু মানে নতুন কিছু আছে, 2-4 জন পরিচিত আছে, আমি আছি, ওনার ডিরেক্টর আছে। তো স্ক্রিপ্ট রিডিং করলো, রিডিং করে নাটকের নাম হচ্ছে সেদিন চৈত্র মাস, এবং এটা হচ্ছে একটা 26 পর্বের সিরিয়াল হবে। আমি তো হতভম্ব একদম, কি বলে এত বড় একটা ক্যারেক্টার আমি করবো মানে। এবং আমি ওই মুহূর্তে কয়েক সেকেন্ড চিন্তা করলাম যে আমি যদি এখন না করি, এই ঘর ভর্তি লোকের সামনে আমাকে প্রচন্ড বকা খেতে হবে, কারণ এতবার না করছি। কিন্তু উনি সেটা অনুভব করি, কিন্তু ওনার কিছু একসঙ্গে থাকতে থাকতে আমরা একজন আরেকজনকে তো আমরা বুঝে যাই। উনি যেভাবে আমাকে বলছে যে এই ক্যারেক্টারটা আর্কিটেক্টের এই ক্যারেক্টারটা মাঝার করবে, এখানে আমি বুঝলাম যে এখানে আমার না বলার সুযোগ উনি রাখে নাই, না বললে একটা প্রচন্ড বকা খাইতে হবে। আমি রাজি হইলাম, এবং এটাই ওনার সাথে আমার প্রথম মানে অভিনয়ের কাজ। এবং যদিও আমি খুবই ডিসস্যাটিসফাইড, এটা আমি কখনো বলি না যে আমি অভিনয় করছি, আজকে এই কথা প্রসঙ্গ বললাম ওনার। আমি এখানে আরেকটা প্রসঙ্গ আনতে চাই, সেটা হচ্ছে উনি কিন্তু ওই যে ভূতের ভয় দেখাতেন অনেককে। এটা কি ফারুক ভাই আপনার? এটা তো পুরো জিনিসটা হচ্ছে সাজানো একটা বিষয় ছিল, এবং এরকম হয়েছে যে কেউ কেউ তো সেন্সলেস হয়ে গেছে, একটু বলেন। এটা হচ্ছে যে এই ভূতের কাহিনীটার সাথে এটা একটা সময় এসে এটার মধ্যে আমি ইনভলভ হয়ে গেলাম। আমি ইনভলভ হলাম কিরকম ভাবে, যে উনি যে মাজার আজকে অমকে আসবে, আমরা তাকে এই ভয় দেখাবো আর কি। তো ওখানে রাকিব বলে একটা ছেলে ছিল, যেমন ওই রাকিবকে ধরেন আমরা ওই নোয়াশপল্লী সুইমিং পুলে সবাই মিলে আড্ডা দিচ্ছি, তো তখন ওই বলা হইতো যে রাকিব রেডি থাকবে ওই আম বাগানের ভেতরে একটা জায়গায়, সে
মানে মাটিতে ফ্লোরের মধ্যে শুয়ে থাকবে। একটা মিস কল দেওয়া হবে, মিস কল দিলে সে একটা সাদা চাদর গায়ের মধ্যে জড়ায় বসবে। সেকেন্ড মিস কলে সে উঠে দাঁড়াবে। থার্ড মিস কলে সে হাতগুলো এরকম করবে। ফোর্থ মিস কলে সে আস্তে করে আবার কাপড়টা খুলে ফেলে ওই অন্ধকারের ভিতর দিয়ে মিলায় যাবে। এইরকমভাবে অসংখ্য মানুষকে আমরা আমাদের নির্দেশে, ওনার পরিকল্পনায় এইভাবে ভূত দেখানোর মানে গল্প সাজানো হয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ সেন্সলেস হয়ে গেছে। একদিন এরকম পুকুর পাড়ে উনি হঠাৎ করে বললেন রাত 10টার পরে খাওয়া দাওয়ার পরে, চলো আমরা একটু পুকুর পাড়টায় ঘুরে আসি। তো অনেকে একটু অন্ধকার যেতে যেতে বলে, আরে সবাই মিলে যাবো চলো। ওই পুকুর পাড়ে গেলাম, যে দাঁড়ালাম, তো ওইরকম ওই উল্টা দিকে রাকিব দাঁড়ানো। ও কন্টিনিউ, ওই দিন আবার ওই সাদা কাপড় না, কন্টিনিউ পুকুরের মধ্যে কিছুক্ষণ পর পরে বড় বড় ইটের টুকরা ফেলতেছে, দাম দাম করে আওয়াজ হইতেছে। হ্যাঁ, এর মধ্যে তো অনেকেই মানে আমি বলছি আমার মনে হয় এখানে থাকা ঠিক হবে না। উনি বললেন যে এখানে মনে হয় থাকা ঠিক হবে না, এটা আওয়াজের সাথে সাথে কয়েকজন তো দৌড়াইতে গিয়ে পড়েও গেলেন। হ্যাঁ, জয়ন্ত দত্ত একদিন মানে বেশ ভালোই মানে হয়ে গেলেন। হ্যাঁ, এইগুলো উনি মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই কাজগুলো করতেন। কিন্তু এই গল্পগুলো, এই স্টোরিটা কিন্তু অনেকে জানে না, এখনো আমার ধারণা অনেকে জানে না। এই যে ভূত দেখানোর যে এই পরিকল্পনাটা যে ছিল, করা হতো এভাবে, পরিকল্পনা করে এটাকে ভূত দেখানো হতো এবং মানুষকে ভয় দেখায় উনি আনন্দ পেতেন, এই গল্পটা অনেকে জানে না এখনো। আসলে উনি সবাইকে নিয়ে যেভাবে আনন্দে থাকতে পছন্দ করতেন, খাওয়াতে পছন্দ করতেন, নিজের কাজের জন্য সবাইকে আঁকড়ে রাখতে পছন্দ করতেন। আপনি যেটা বললেন না যে শুটিং হবে একদিন, কিন্তু আটকে রাখতেন অনেক দিন। আমাদের সাথে এরকম হয়েছে যে নাটকের জন্য বলেছেন যে আমাদের জুয়েল রানা যে ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে ফোন দিয়ে বলছে যে এরকম একটা কাজ আসতে হবে। তা হচ্ছে আমার শুটিং কবে? বলে না এত তারিখ থেকে এত তারিখ। তা আমি হচ্ছে এত তারিখ থেকে এত তারিখ আমি নুহাশপল্লিতে বসে থাকবো, আমার তো অন্য কাজ আছে আমার। বলে না, ওনার সাথে কাজ করতে গেলে ওই যে কদিন শুটিং হবে ওখানে বসে থাকতে হবে। এই কারণে আমাদের অনেক সময় অনেকে আবার কাজও করতে পারি না, এই কারণে আমরা হয়তো নানা ব্যস্ততা। ধরেন অনেকের তো 3 দিন পর শুটিং হয়েছে। আমার একবার এরকম হলো, আমাকে ডাকলো শুটিং এর জন্য, অচিন রাগিনী, হ্যাঁ আমার মনে আছে। তা আমি তো যথাসময় গেলাম। হুমায়ুন ভাইকে আসলে আমি ভয় পেতাম না, আমি শ্রদ্ধা করতাম, আমি একদমই ভয় করতাম না, কিন্তু ভয়ের অভিনয় করতাম সবার সাথে। আমার কোনো ভয় লাগতো না, কারণ আমি ওর ছোটো ভাই বন্ধু টন্ধু ওইসব মিলে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। এক্স্যাক্টলি যেন ভাই যে বলি যে আমি এটার কারণ। তো উনিও বলছেন যে তুমি আমাকে ভাই ভাই বলো, কারণ আমরা সমবয়সী শাহিন আর আমি ওকে শ্রদ্ধা করতাম এবং একটু দূরে থাকতাম এবং ইচ্ছে করি এগুলো আমি সব আমার বানানো, যে আমি একটু দূরেই থাকবো, বেশি ক্লোজে যাব না। প্রথম দিকে যেতাম, বুঝিনি যখন, আজ রবিবার করি যখন, তখন একদম ই করতাম। তারপর আস্তে আস্তে আমি একটু যে দূরে থাকি, কারণ এত বড় একজন মানুষ, আমি তো আমার বড় ভাইয়ের মতো ঠিক মতো কথা বলি, আর উনি কত বড় মানুষ, ওই কারণে অচিন রাগিনী। তো শুটিং হবে, আমাকে জানানো হলো, আমি তো গেলাম। যাওয়ার পরে ওই স্ক্রিপ্টটা লিখছেন আর শুটিং হচ্ছে। তা প্রথম দিন গেল, তো তারপরে যখন রিডিং পরে দেখি আমার কোনো সিনই নাই ওইটার ভিতরে। তারপর আবার দ্বিতীয় দিন গেল, সবাই শুটিং টুটিং হচ্ছে, আমি ঘুরি, সিনই নাই। তারপরে আবার পরের দিন, কালকে তোমার জন্য আমি একটা দারুণ দৃশ্য বের করবো, কারণ আসলে তোমার লেখা আমার জিনিসটা আসছে না, তোমার আমি কোনটা দিব। আমি তো খুবই খুশি হয়ে রাত্রে ঘুমালাম। পরের দিন দেখি আমার সিনই নাই, কালকে তোমাকে নিতেই হবে। আমার আসলে সত্যি কথা, আসলেও ঠিক, মাথায় একজন লেখকের না আসলে জোর করে তো হয় না। তো পঞ্চম দিন বোধহয় 5 দিনের মতো শুটিং হয়ে যাবে, সেদিন আমার শুটিং নাই। সন্ধ্যার সময় এরকম হাত মিলাম, সরি ফারুক, আমি তো তোমার জন্য কিছু করতে পারলাম না এবার। না, কোনো সমস্যা নেই। তার মাজারে বলে যে 3 দিন রাখতো, ওই জন্য আমি 5 দিন থেকে তারপরে খুব খুশি মনে চলে আসছে। একটা নাপিতের একটা ক্যারেক্টার আছে, একজন নাপিতকে নিয়ে এসে আগের দিন বসে রাখা হয়েছে, সারাদিন বসে থেকে সে চলে গেছে। পরের দিন আবার সে নাপিতকে নিয়ে আসা হয়েছে, নাপিত সকাল থেকে বসে আছে, তাকে বলা হয়েছে তুমি থাকো, তোমার পয়সা দেওয়া হবে তোমাকে। তো ওইভাবে তখন মনে হয় সানোয়ার ছিল মনে হয় ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তারপর ঠিক যখন নাপিতের শুটিংটা করবে ওই সময় নাপিতকে খুঁজে পাওয়া যাচ্ছে, ও পালায় চলে গেছে, কারণ ওর তো প্রফেশনাল কাজ পালায় চলে গেছে। এখন ওনার তো মাথা খারাপ, উনি তো প্রচন্ড রাগারাগি, কেন তারপরে তুমি ওকে ঠিক মতো কন্ট্যাক্ট করো নাই, ও সারাদিন চুল কেটে যে পয়সা পাই, তো আমি তার থেকে বেশি পয়সা দিব, তুমি কেন ওকে পয়সা রাখো নাই। এখন আসলে একটা সমস্যা, কারণ ওর সাথে আরো কোয়ার্টিস্ট, একটা সিনেমা একটা। তো এরপরে হঠাৎ করেই
চ্যালেঞ্জার আমরা তো যেতাম অভিনয় শুটিং দেখতে, তাই চ্যালেঞ্জার তুমি এদিকে আসো, হ্যাঁ তুমি নাপিতে অভিনয় করবা। সে তো হতভম্ব, সে তো জীবনে কোনোদিন অভিনয় করে নাই, সে করে প্রেসের ব্যবসা। হ্যাঁ এই যাও চুল কাটাও, আগে চ্যালেঞ্জারের চুল কাটাও, কারণ নাপিতের লুক দাও, এই ড্রেস পড়াও, এবং সে স্যার করতে করতে আর যাও বলছি তুমি। এই কিন্তু চ্যালেঞ্জারের অভিনয় জীবনের শুরু, এবং প্রথম ওই নাপিতের অভিনয় করেই সে খুব ভালো করলো, স্যারের ভালো লাগলো। আর উনি তো ওনার চারপাশের অলমোস্ট প্রত্যেককেও কোনো না কোনোভাবে অভিনয় যুক্ত করছে। এই যে ডক্টর এজাজ ভাই যে বলল ওনার বস ডক্টর করিম, হ্যাঁ তাকে দিয়ে অভিনয় করাইছেন। আমাদের এই যে প্রকাশক আলমগীর রহমান, আরে আমার বস সুজিত মুস্তাফাকে দিয়ে অভিনয় করিয়েছেন। করিম যে দক্ষিণ হাওয়ার যে স্থপতি, তাকে দিয়ে অভিনয় করাইছেন। ইভেন আমার স্ত্রীকে দিয়ে অভিনয় করাইছেন। ওই যে আপনারই তো আবলাগের বাজারে আমার ছোট বোন, এবং ও তো আমরা গেছি বিয়ের পরে। এখন হঠাৎ করেই তার মাথায় আসছে যে ওই সে যে বিয়ে করতেছে তার 3 বউ দেখাইতে হবে, হ্যাঁ তাই না, এরকমই ছিল ক্যারেক্টার। তার 3টে ছোট বউ, মেজো বউ। সালেহ ভাইকে বলছি বাবা আমি বিয়ে করব না, লজ্জা লাগে। তখন সালেহ ভাই বলছেন লজ্জার কিছু নাই বাবা, দেখো না আমি 3টা বিয়ে করছি। তখন আপনাদের সব ভাবিদেরকে দেখানো হচ্ছে। হ্যাঁ এখন ওকে তো ও তো অপ্রস্তুত, হঠাৎ করে বলছে সরলা হ্যাঁ তুমি অভিনয় করবা, তুমি বলে স্যার আমি তো কখনো অভিনয় করি না, কিছু তোমাদের কোনো ডায়লগ লাগবে, ডায়লগ থাকবে না, ওই শর্টটা আর কি, যে আবার 3 বউকে ফ্রেমে নিয়ে আসবে। এখন ও তো স্যার বলছে এখন না করে কিভাবে। আমার ছোট বোন স্বর্ণা আর হচ্ছে চ্যালেঞ্জার ওয়াইফ, 3 জন হচ্ছে মানে 3 বউ, ছোট বউ, মেজো বউ, বড় বউ। তো এগুলো উনি অনেক মজা করে করতেন, আনন্দ করতেন, আনন্দ পেতে পছন্দ করতেন, মানুষকে আনন্দ দিতে পছন্দ করতেন। নেত্রকোনার একটা ঘটনা বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা শুটিংয়ে গেছিলাম ওনার বাড়িতে। তো যাওয়ার পরে ওখানে তখন মনির হোসেন জীবন ছিল অ্যাসিস্ট্যান্ট। শুটিং হচ্ছে, তাই জীবনকে বলেছে যে একটা আর্টিস্ট নিয়ে যাবা, ভালো স্কেচ করতে পারে এরকম একজনকে নিয়ে যাবা। তো নিয়ে গেছে, আমাদের সাথেই গেছে। সে আর্টিস্টের হেভি ভাব যে হুমায়ুন আহমেদ নিয়ে গেছে তাকে ছবি আঁকাবে। ছবিটা আঁকাবে হচ্ছে মাহফুজ একটা পুকুর পাড়ে বসে ওই পাশের একটা দৃশ্য আঁকবে। তো ওকে দেখানো হয়েছে, হুমায়ুন নিজে গিয়ে দেখেছে তুমি এখানে বসে এঁকে দিবা, পরে মাহফুজ একটু টান দিবে, যেটা হয় মাহফুজ তা রাখতে পারে না। তা ওকে স্যার নো প্রবলেম। ওটা ঘুরে রাতে ঘুমাই খাটের উপরে, আমি দেখি জায়গা না, পরে ফ্লোরে আমি ঘুমাই, এরকম আর কি। মানে এত তার যে সে এখন ছবি টবি আঁকবে, হ্যাঁ যে হুমায়ুন আহমেদ নিয়ে গেছে তার ঢাকা থেকে হায়ার করে, তারপরে খাওয়ার সময় আলাদা বসে এই করে ওই ছেলে। তারপরে 2 দিন পরে ওই শটটা ধরছে। তো দেখি তারপরে বলছে তোমার ছবিটা হয়েছে, করে রাখছো আগের দিন? বলছে আচ্ছা ওকে স্যার সুন্দর স্যার করে রাখছি, আমি একটু দেখে টেকে আমি করে রাখছি। আর একটু আমি টাচ দিব, দিয়ে আরো বেশি করে পুরাটা আমি করিনি, তবে আমি কিছুটা করেছি। তা যাই হোক শর্ট দেবে, সব ক্যামেরাটা আমার ধরছে, ছবিটা দিছে। তো কি আঁকছো তুমি, এটা ওইটার সাথে এটা কিছু মানে ও মানে মানে জীবনে কোনোদিন ছবি আঁকে নাই। মানে ও তো আমাদের এমন সে ফাপড় নেওয়া শুরু করলো, আর তখন সে এমনভাবে এই ফাজিল তোমার কে নিয়ে আসছে, এই ফাজিল কি আঁকছো তুমি, আমি এখন শর্ট দেবে, এটা কি আঁকছো তুমি বলো যে আমি সবাইকে রেডি করে রাখছি, এই তো এর খেল বাস ভাড়া দাও, আর কিছু দিব না, বাস ভাড়া এখন বের করো। আমার এত বড় কাজ আমার নষ্ট করার জন্য আসছে। কে নিয়ে আসছে? স্যার আমি নিয়ে আসছি। কত টাকা খাইছো তুমি ওর কাছে দিয়ে, কত টাকা খাইছো তুমি? জীবন তো খুবই বাধ্য ছিল আমার কাছে, স্যার আমি তো বুঝিনি। ও বলছে যে আর্ট কলেজে পড়ে, হ্যাঁ 3rd ইয়ারে, এই জন্য আমি নিয়ে আসছি। ছেলে তো পরে দেখি মাথা নিচু করে তারপরে চলে গেছে। আসলে এরকম মজা সেই শুরু থেকে মানে শেষ পর্যন্ত এত বর্ণাঢ্য জীবন এবং এত কিছু তার মানে সঙ্গী, মানে শিল্প সাহিত্য এবং ছবি আঁকা, উনি ছবি আঁকতেন কিন্তু, হ্যাঁ। তো সব কিছুর মধ্যে থেকে আসলে আমরা যারা কিছুটা হলেও ওনার কাছাকাছি এসেছিলাম, আমাদের অনেক স্মৃতি, এই সমস্ত স্মৃতি আলোচনা করতে গেলে আমাদের সারাদিনেও শেষ হবে না। তারপরেও আজকে যতটুকু আমরা হুমায়ুন আহমেদকে জানতে পারলাম, ওনাকে মনে করতে পারলাম, আমাদের একটু হলেও ভালো লাগলো। আমরা শেষে আমরা 1 মিনিট করে যদি সবাই একটু শেষের কিছু 1 মিনিট করে বলি। আবেদন সেটা হচ্ছে সরকারের প্রতি, আমরা তো অতি ক্ষুদ্র মানুষ, আমাদের
এককভাবে কারোই সেই সামর্থ্য নেই। সামর্থ্য নেই। নুহাশপল্লীর মাঠে একদিন বিকেলবেলা বসে স্যার এই কথাগুলি বলছিলেন, স্যারের স্বপ্নগুলি। স্যারের স্বপ্ন ছিল একটি বড় পাঠাগার নির্মাণ, সাহিত্য কেন্দ্র নির্মাণ, হুমায়ূন আহমেদ সাহিত্য কেন্দ্র, এটি যেন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। তারপরে স্যারের স্বপ্ন ছিল ফিল্ম ইনস্টিটিউট, হুমায়ূন আহমেদ ফিল্ম ইনস্টিটিউট যেন প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়। তারপর স্যার যখন ক্যান্সারে আক্রান্ত হলেন, তখন স্যারের চিন্তা ছিল ক্যান্সার হাসপাতাল নির্মাণের। আমরা স্যারের জন্মবার্ষিকীতে, মৃত্যুবার্ষিকীতে বসি, এরকম আলোচনা বহু বছর ধরে করছি, কিন্তু আমাদের কারোই এককভাবে সে সামর্থ্যটা নেই যে আমরা সেটা করব। আমার মনে হয় সরকার উদ্যোগ নিলেই এই কাজগুলি সম্পন্ন করা দরকার। যে মানুষটি বাংলা সাহিত্যে এত অবদান রেখেছেন, বাংলা সাহিত্যে তার অবদানের কথা তো আমাদের ভুলবার মতো না। সুতরাং অবশ্যই এই মানুষটিকে মানুষের মাঝে আরও বাঁচিয়ে রাখবার জন্য হুমায়ূন আহমেদ সাহিত্য কেন্দ্র, হুমায়ূন আহমেদ ফিল্ম ইনস্টিটিউট, হুমায়ূন আহমেদ ক্যান্সার হসপিটাল, এই তিনটি নির্মাণের ব্যাপারে সরকারের সুদৃষ্টি আমি কামনা করছি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রপোজাল রাখার জন্য। মাজার ভাই? আমিও ডক্টর এজাজ ভাইয়ের সাথে একমত যে এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য কেন্দ্রটা আমার ধারণা যেটা পারিবারিক উদ্যোগও এটা হতে পারে। পারিবারিক উদ্যোগের সঙ্গে পারিবারিকভাবে উদ্যোগ নিলে তার সঙ্গে অবশ্যই আমরা প্রকাশক এবং তার বন্ধু স্বজন যারা আছে আমরা সবাই থাকব। কিন্তু বাকি যে দুটো উদ্যোগ, বিশেষ করে ক্যান্সার হাসপাতাল যেটার কথা আমাদের হাসান হাফিজ ভাই বললেন, এটি আসলে মানে পারিবারিকভাবে বা কোনো ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগ এটা সম্ভব নয়। এটি একদমই রাষ্ট্রীয় একটা উদ্যোগ যদি নেওয়া যায়। আমাদের দেশে কিন্তু আমাদের অনেকগুলো সেক্টরে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, কিন্তু এই ক্যান্সার চিকিৎসায় আমরা এখনও অনেক পিছিয়ে আছি। এবং একটা যদি আধুনিক মানের, যেটা হুমায়ূন আহমেদ যে স্বপ্ন দেখতেন, তার কারণ ছিল একটাই, যে ক্যান্সারের জন্য যেন কাউকে এই আটলান্টিক পাড়ি দিয়ে 18,000 মাইল দূরে যেন আমাদের বাংলাদেশি ডাক্তারকেও কিন্তু উনি ওখানে পেয়েছেন, এবং মূলত কিন্তু ওইখান থেকেই তার ভিতরে এই বোধনাটা হয়। এবং এটি খুব কঠিন কোনো কাজও নয়। হ্যাঁ, একটা রাষ্ট্রীয়ভাবে যদি এই উদ্যোগটা নেওয়া হয়, আমরা প্রতি বছরই আলোচনাগুলো করি, কিন্তু আসলে তারপরে এটার নিয়ে আর কোনো কাজ হয় না। আমি আবারও আজকে হুমায়ূন আহমেদের এই প্রয়াণ দিবসে মানে সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো যে হুমায়ূন আহমেদের এই স্বপ্নটি বাস্তবায়নের জন্য একটি সামগ্রিকভাবে একটি উদ্যোগ গ্রহণ করা, যে উদ্যোগের মাধ্যমে এই কাজটি শুরু হতে পারে। এবং এটি শুধু হুমায়ূন আহমেদের স্বপ্ন বাস্তবায়ন না, এটি বাংলাদেশের এই 18 কোটি মানুষের চিকিৎসার একটি যে ভালো উদ্যোগ, একটি ভালো কাজ, সেই কাজটির সঙ্গে রাষ্ট্র যুক্ত হতেই পারে। এবং এটা তো রাষ্ট্রের একটা দায়িত্ব যে আমাদের একটা ভালো ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা, এবং যার মাধ্যমে মানুষ উপকার পাবে এবং আমাদের দেশের বাইরে আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করে দেশের বাইরে যেন আমাদের চিকিৎসা করতে না হয়। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আর পাশাপাশি হুমায়ূন আহমেদের মতো লেখক যারা আছেন, তাদের কখনো মৃত্যু হয় না, তারা বেঁচে থাকে তাদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে। আমি বিশ্বাস করি হুমায়ূন আহমেদ তার সাহিত্য, চলচ্চিত্র, নাটক, সিনেমা, তার গান, এগুলোর মাধ্যমেই তিনি বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। অনেক ধন্যবাদ মাজার ভাই। আমি ফারুক ভাইয়ের কাছে আসি, শেষ 1 মিনিট কিছু বলেন। শেষ কথাই তো মাজার ভাই, ডাক্তার এজাজ বললেন। অবশ্যই তার সব কর্মই আসলে টিকে থাকার ব্যবস্থা করা উচিত, এবং প্রধান দায়িত্ব তো আসলে সরকারি হয়, সরকারেরই থাকে। তো আমি একটা নিউজ দেই, সেটা হচ্ছে যে এটা প্রাইভেটলি হচ্ছে, আয়শা মেমোরিয়াল হাসপাতাল, এখন এটার নাম বোধহয় পরিবর্তন হয়েছে। তো আশিস দা, আমি অ্যাক্টর সিকিউরিটির একটা প্রোগ্রাম ছিল আমাদের, আমি ছিলাম তো ওখানে, আমি তার সাথে ছিলাম। তো উনি বললেন যে হুমায়ূন স্যার তো একটা ক্যান্সার হাসপাতালের কথা বলে গেছেন, আমি একটা হাসপাতাল করছি, সেখানে একটা বড় ডিপার্টমেন্ট থাকছে, হুমায়ূন আহমেদ ক্যান্সার হাসপাতাল। এটা ওনার নিজ উদ্যোগে, এবং সেখানে আপনারা যারা কাছের ছিলেন তারা আছেন আমার সাথে। তো আপনারা মাজার ভাই বা ডাক্তার যদি কোনো মনে করি আমরা যে তার সাথে আমরা কথা বলবো, সরকারের উদ্যোগ তো আছেই,
উনি নিজেই আমাকে বলেছেন। ব্যক্তিকেন্দ্রিক একটা ছোট উদ্যোগ দিয়েও যদি শুরু হয়, পরে হয়তো সরকার মানে এটা এটাকে একটা আরো positive এটা দিক বড়ই যে একটা ছোট না, এটা একটা পজিটিভ দিক যে ব্যক্তিকেন্দ্রিক হলেও শুরু হলো। উনি শুনেছেন যে হুমায়ুন ভাইয়ের সাথে যে খুব একটা ভালো মানে সরি সম্পর্ক ছিল, আমার তো ওরকম ধারণা নাই যে আশিসদার সাথে ছিল কিনা, কিন্তু উনি হয়তো বা শুনে বা জেনে বা দেখে বা কথা বলেও হতে পারে শুনে, তো উনি এটা আমাকে বলেছেন। তা আমরা যদি আপনি মনে করেন যে আমরা একদিন ওনার সাথে কথা উনি কি করতে চান, করছেন আসলে অলরেডি শুরু হয়ে গেছে, ওটা হুমায়ুন আহমেদ ক্যান্সার হাসপাতাল। সবাই যারা যারা ওনার পরিচিত ছিলেন কিছু হলেও সংযুক্ত হয়ে গেলে আমার মনে হয় একটা কিছু বেরিয়ে উনি আসবে। বলছেন যে সংযুক্ত করে আমাদের আমরা আছি অলরেডি। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা হাসান ভাইয়ের কথা দিয়ে শেষ করব। আপনি শেষ 2 মিনিট কিছু বলতে চাই? আমি বলবো যে হুমায়ুন আহমেদের একটা পূর্ণাঙ্গ জীবনী রচনা করতে হবে, এটা অনেক লেট হয়ে গেছে, এটা একটা। তারপরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে হুমায়ুন আহমেদের উপরে গবেষণা হওয়া দরকার, সবগুলি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সবগুলিতে সেটা দরকার। এবং একটা ট্রাস্ট করলে সেটা একটা হুমায়ুন আহমেদের রচনা কিন্তু বিকৃত হবে এবং এটা পাইরেটেড হবে, নানান কিছু সমস্যা আছে, কিন্তু সেগুলি সংরক্ষণ এবং সেটার একটা বিকাশ, এটা একটা ট্রাস্টের মাধ্যমে যদি হয় তাহলে স্বচ্ছতা থাকবে। আর হসপিটালের কথাটা তো বলেছি আমি, এটা সরকারের উপরে মুখাপেক্ষী না হয়ে আমরা কিন্তু ওই ট্রাস্টের মাধ্যমে একটা করতে পারি। অনেক বড় বড় হসপিটাল, বারডেম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন লটারি করে করেছে কিন্তু, হ্যাঁ, সেটাখানে সরকারের উপরে নির্ভর করে থাকেনি, ট্রাস্ট হয়। এটা শুধু হুমায়ুন আহমেদের নামে স্বতন্ত্র একটা বিশ্বমানের একটা হসপিটাল আমরা করতে পারি যদি আমরা আন্তরিক হই, আমাদের যদি সদিচ্ছা থাকে, আমাদের যদি অঙ্গীকার থাকে, অবশ্যই করা সম্ভব। হুমায়ুন আহমেদকে আমাদের স্মরণ করতে হবে, তার কাছে বারবার আমাদের যেতে হবে, আমাদের নিজেদের প্রয়োজনেই। হুমায়ুন আহমেদ এখন অতীত সব কিছু নিজে ব্যক্তিগতভাবে, কিন্তু আমাদের দেশের সামগ্রিক সাংস্কৃতিক অবয়বটা নির্মাণের জন্যে এবং এটা আরও লাবণ্য দেওয়ার জন্য, এটা আরও বিকশিত করার জন্যে হুমায়ুন চর্চাটা বাড়াতে হবে এবং আমরা যেন সঠিক পথে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশাটাই থাকবে। আমরা ভবিষ্যতের হুমায়ুন ভক্ত যারা অনুরাগী তারা যেন ভালো করে আদি অকৃত্রিম অকপট হুমায়ুন আহমেদকে সামগ্রিকভাবে তার ভালো মন্দ মিলিয়ে যেন আমরা আবিষ্কার করতে পারি, পুনরাবিষ্কার করতে পারি, মূল্যায়ন করতে পারি, পুনর্মূল্যায়ন করতে পারি, সেই চেষ্টাটা নেওয়া দরকার বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আজকে হুমায়ুন আহমেদের স্মৃতিচারণে যারা এই স্টুডিও কক্ষে ছিলেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সামনে যারা দর্শক বসে আছেন আমাদের কথা শুনছেন, আমরা আসলে তার কথাই বলতে চাই, তার চরণ দিয়েই আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই, যে অনুষ্ঠানের নাম তুমি চলে এসো এক বরষায়। ভালো থাকবেন।